আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, শুরুতেই জানাবো শিরোনাম। আপনার মোহাম্মদ, আপনার নবীর মোহাম্মদ পয়দা করে দেন। আপনার দেওয়া ইসলামের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আপনার দেওয়া আহকামাতের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব। দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ি অভিমুখে মুসল্লিরা। ইজতেমাকে যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে সকল মুসলমান প্রার্থনা করেছেন। মুসলমানের শত্রু যাতে পৃথিবীতে না থাকে, আমরা সবাই এক থাকবো, ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইছি। প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দিয়েছেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশন। শতাধিক সুপারিশ করেছে দুটি কমিটি। 6 মাসেও গণহত্যার বিচার না পাওয়ায় শিক্ষার্থীদের আক্ষেপ। ধরে রাখতে চান ঐক্য, সংস্কারে ধীর গতি দেখছেন রাজনীতিকরা। যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচার সুনিশ্চিত করা, বিচার তো হচ্ছেই না। শিক্ষার্থীরা প্রাণ দিল, এত আমাদের জনতা প্রাণ দিল, সে বৈষম্য আমাদের এখনো রয়ে গেছে। আন্দোলন করার সময় কিন্তু আমরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা দেখা যায়। চট্টগ্রামে প্রাইম মুভার চালকদের কর্মবিরতিতে ব্যাহত বন্দরের কার্যক্রম। মালিক সমিতির ধর্মঘটে উত্তরের 16 জেলায় বন্ধ পেট্রোল পাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন সহ আরব বিশ্বের তীব্র নিন্দা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব। পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। বেলা 12:15টার দিকে মোনাজাত শুরু হয়। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আত্মশুদ্ধির জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান পারিবারিক ও ব্যক্তি জীবনে শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় ভোর থেকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে তুরাগ তীরে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। কেউ পায়ে হেঁটে, কেউ আবার গণপরিবহন ও ট্রেনে চেপে যান ইজতেমা ময়দানে। ফেরার পথেও মুসল্লিদের সুবিধার্থে আছে বিশেষ ট্রেন ও মেট্রো রেল। মাওলানা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন 3000-এর বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট। আগামী 14 থেকে 16 তারিখ অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। দায়ীরা অর্থাৎ দাওয়াতের কাজ শিখবার জন্য, মূলত শিখবার জন্যই টঙ্গীর ময়দানে আসা। আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে, দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। দীর্ঘ অপেক্ষার পর আমরা এখানে আসলাম এবং আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করার তৌফিক দান করুক। সহকর্মী শওকত মঞ্জু শান্ত আছেন এই মুহূর্তে ইজতেমা মাঠে। বিস্তারিত খবর জানতে যুক্ত হবো তার সাথে। শান্ত, মোনাজাত শেষে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মুসল্লিদের বাড়ি ফেরার ঢল, কি অবস্থা সেখানে জানাবেন? মোনাজাতের পরপরই কিন্তু ময়দানের চারপাশ থেকেই মানুষজন কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সকলেই কিন্তু নিজ নিজ গন্তব্যে যাওয়ার যে পথ, সেই পথে হাঁটছেন। এবং আমরা এখানে আপনার সাথে আমরা কথা বলতে চাচ্ছি না, আপনি একটু হাঁটেন, সবার জন্য হাঁটতে হবে। এখানে আমরা যে চিত্র দেখেছি যে আসলে মুসল্লিদের যে গন্তব্যে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাদের বেশ কিছু জায়গায় ভোগান্তি হয়েছে। বিশেষ করে বাসে উঠতে গিয়ে ভাড়া বেশ কয়েক গুণ বেশি রাখার অভিযোগ তারা করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মানুষজন কিন্তু পায়ে হেঁটে গন্তব্যের দিকে আগানোর চেষ্টা করছেন, একটু দূরে গিয়ে বাসে ওঠার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন রেল স্টেশন। এখন আমাদের যে আসলে গন্তব্য, আমরা যে পথে হাঁটছি মুসল্লিদের সাথে, সেটি রেল স্টেশনের দিকে। এবং এখানে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এবারের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু বেশ চমৎকার হয়েছে, কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে আসলে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু খুব
একটা সহযোগিতা করছেন না বলে তাদের একটা অভিযোগ রয়েছে। যদিও যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা কিন্তু নিজ নিজ গাড়ি বহর নিয়ে এসেছেন। সেই গাড়িগুলোকে আমরা সড়কের পাশে পার্কিং অবস্থায় দেখতে পাচ্ছি। তারা হয়তোবা কিছু সময়ের মধ্যে নিজ নিজ যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর সবার হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন। কিন্তু যারা নিকটতম দূরত্ব থেকে এসেছেন অথবা একসাথে দলবদ্ধভাবে আসেননি, তাদের ক্ষেত্রে যাতায়াতটা কিছুটা ভোগান্তির মনে হচ্ছে আমার কাছে। এবং সেই অভিযোগগুলোও কিন্তু এখানকার লোকজন করছিলেন। বিশেষ করে এখানে যারা ইজতেমায় এসেছিলেন মুসল্লিরা, তাদের অনেকেই চেষ্টা করছেন অপেক্ষা করে কখন আসলে নিজ গন্তব্যে যাওয়ার গাড়িটি পাবেন, সেই পথের দিকেই কিন্তু তারা এগোচ্ছেন। এবং ইজতেমা নিয়ে যদি বলি, ইজতেমার যে মুনাজাত, সেই মুনাজাতের কথা, মুনাজাতের জন্য তারা কিন্তু অধীর অপেক্ষায় ছিলেন। এবং ঠিক 12টার সময় মাওলানা জুবায়েরের কণ্ঠে মুনাজাতের সাথে তারা কিন্তু শরীক হন, কণ্ঠে কণ্ঠ মিলান এবং দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন নিজেদের পাপ মোচনের জন্য এবং ঈমান আমল যাতে ঠিক থাকে, ঈমান নিয়ে যাতে আসলে তারা জীবন পরিচালিত করতে পারেন, সেই মোনাজাত কিন্তু তারা করেছেন। এখন আমরা যদি বলি আসলে এখানকার যে চিত্র, সেই চিত্র কিন্তু বলে দেয় যে এখানে যত মানুষ এসেছেন তারা সকলে কিন্তু এখানে এখন নিজ নিজ গন্তব্যে যাওয়ার যে একটা পথ, সেই পথের আপনি থাকেন, আমাদেরকে আবারও আপডেট দিন। প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে জনপ্রশাসন এবং বিচার ব্যবস্থা সংস্কার কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারে প্রথম ধাপে গঠিত হয় জনপ্রশাসন এবং বিচার ব্যবস্থা সংস্কার কমিশন। জানা গেছে কমিশনগুলোর রিপোর্টে থাকছে শতাধিক সুপারিশ। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয় সেসব প্রতিবেদন। এর আগে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেওয়া হয়। এই জায়গা শুধু সবসময় নেই আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী রাসেল আহমেদ। বিস্তারিত জানতে একটু রাসেলের কাছে যেতে চাই। রাসেল, 2 সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেখানে কি কি আছে এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? কিছু কিছু বিষয় জানা গেছে সোহার, তবে এখনো বিস্তারিত জানা যায়নি। আমরা জেনেছি যে আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো আসলে জানা গেছে, যেটি বলছিলাম এর আগে, এর পাশাপাশি বিচার বিভাগকে আলাদা করার বলতে আসলে সত্যিকার অর্থেই আলাদা, কেবলমাত্র নামে নয়, সেরকমের একটি বিষয়। যেমন আপনি জানেন যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন, তবে যেহেতু বিদ্যমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজগুলো করে থাকেন, ফলে দিন শেষে রাজনৈতিক সরকারের একটি ইচ্ছা অনিচ্ছার বিষয় থাকে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। নতুন যে প্রস্তাব করা হয়েছে সেখানে এই জায়গাটিকেও এমনভাবে প্রস্তাব করা হয়েছে যাতে সরকারের আসলে ওই অর্থে সরাসরি হস্তক্ষেপ করার মতো বা রাষ্ট্রপতির একক ইচ্ছার ফলে কিছু গঠিত হবে, মানে কাউকে নিয়োগ দেওয়া হবে তেমনটি থাকছে না। এছাড়া বিচার বিভাগীয় যেটি অনেক আগে প্রচলিত ছিল ঠিক তেমন না হলেও বিচার বিভাগকে আরো একটু, বিচার বিভাগের যে সেবা সেটিকে আরো সহজ করার জন্য কোনো কোনো উপজেলায়, সেটি জনসংখ্যা বা উপজেলার আকার আকৃতির ভিত্তিতে কোনো কোনো উপজেলায় বিচারালয়ের স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। এছাড়া আরও এই বিষয়গুলোকে স্থায়ী করার জন্য, স্থায়ী রূপ দেওয়ার জন্য শতাধিক আসলে প্রস্তাবনা রয়েছে। আমরা আশা করছি যে আরও বেশ খানিকটা বা গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে প্রেসিংয়ের পক্ষ থেকে জানানো হবে। এছাড়া প্রশাসনের ক্ষেত্রে আসলে যে ক্যাডার নিয়ে, অনেকটা ক্যাডার বৈষম্য নিয়ে অনেক পক্ষে বিপক্ষে মত রয়েছে, প্রত্যেকটি ক্যাডার আলাদা আলাদাভাবে নিজেদের স্বার্থের কথা বলছেন, সেইখান থেকেও কিছুটা দূরত্ব ঘোচানোর কথা বলা হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে বেশ কয়েকটি ক্যাডারকে একীভূত করার, এক ধরনের ক্লাস্টার ভিত্তিক করারও প্রস্তাব করা হয়েছে, যেখানে
কলেজে একাধিক নয় আসলে অনেক ক্যাডার রয়েছে, সেইখান থেকে বেশ খানিকটা কমিয়ে আনা, অর্থাৎ একই ক্লাস্টারভুক্ত করে কিছু ক্যাডারকে সেখান থেকে নিয়োগ দেওয়ার কথাও বলা হচ্ছে, যাতে ক্যাডারদের যে বৈষম্য আন্তঃবৈষম্য সেটিও খানিকটা কমে আসে বা দূরত্বটি কমে আসে, এবং শৃঙ্খলা ফেরানোর জন্য এই কাজগুলো করা হয়েছে বলে প্রস্তাব রাখা হয়েছে বলে বলছেন আসলে কমিশনের যারা প্রধান রয়েছেন বা কমিশনের পক্ষ থেকে। কারণ দুই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তৃণমূল পর্যায়ে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলের মতামত নিয়েছে এবং সেই আলোকে একটি প্রস্তাব তারা করেছেন। এরপরে ঐকমত্যের ভিত্তিতে আসলে দেখা যাবে কোন প্রস্তাবগুলো দিন শেষে বাস্তবায়িত হয়। সোহার, রাসেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। সেই খবর জানতে আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী পলাশ প্রধানের সাথে। পলাশ, আপনি টঙ্গী স্টেশনে আছেন, ঘরমুখী মানুষের স্রোত কেমন দেখছেন? বিস্তারিত সবকিছু জানতে চাই আপনার কাছে। নাবিলা, আসলে প্রথম পর্বে যে একটি জনস্রোত ছিল, অর্থাৎ আখিরি মুনাজাতের পর তারা যে ঘরমুখী মানুষরা অর্থাৎ তার যে গন্তব্যস্থানে যাওয়ার যে একটা স্রোত ছিল বা যে একটি চাপ ছিল, সেটি কিন্তু আসলে দ্বিতীয়বারের মতন অর্থাৎ আজকে কিন্তু তেমন নেই। আমরা দেখেছি এই আখিরি মুনাজাতের পর তারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য যে একটি আসলে স্বাচ্ছন্দ্যে যাচ্ছে, এই দৃশ্য কিন্তু এই প্রথমে দেখছি। অর্থাৎ অন্যান্য বছর আমরা এই বিষয়গুলো আসলে কাভারেজ করেছি, কিন্তু এত কম বা মুসলিমরা যেভাবে স্বাচ্ছন্দ্যে যাচ্ছে এই দৃশ্যটি এবারে দেখছি। আসলে প্রত্যেকটি মুসলিমের সাথে কথা বলার চেষ্টাও করেছি, তারা বলছে যে তেমন চাপ নেই, আসার সময় যেমন চাপ ছিল না, ঠিক যাওয়ার সময় একইভাবে তারা সহজে আসলে রেলযোগে তারা গন্তব্যস্থানে যাচ্ছে। তবে এই পথে যে বিষয়টি দেখেছি এখন পর্যন্ত ঢাকা এবং নারায়ণগঞ্জের যাত্রীদের সবচেয়ে বেশি চাপ। তারা বলছে যে যেহেতু দ্বিতীয় পর্বে 22টি জেলার মানুষ অনেকটাই কম হয়েছে, যে কারণে কিন্তু তারা সহজে এই ময়দানে এসে আখিরি মোনাজাত অংশগ্রহণ করেছে, ঠিক সহজে আবার তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছে। এখানে দেখছে যে অধিকাংশ মুসলিমরা তারা টিকিট না পাওয়ার কারণে অর্থাৎ ট্রেনের যে স্বাদ রয়েছে সেখানে যাচ্ছে, অর্থাৎ রিক্স নিয়েই অনেকটা যাচ্ছে। যাত্রীদের সাথে কথা বলছিলাম কেনই বা আসলে এই রিক্স নিয়ে তাদের গন্তব্যস্থানে যাওয়া হচ্ছে। তারা বলছিল যেহেতু টিকিট নেওয়ার যে সুযোগটা আসলে সেটি অনেক কম হওয়ায় মূলত তারা এই ঝুঁকি নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু আমরা দেখছি যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বারবার বলা হয়েছিল এখানে একাধিক কাউন্টার রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু যাচ্ছে, অর্থাৎ কোনো প্রকারের কোনো কমতি বা টিকিট নেওয়ার যে ঝামেলা সেটি কিন্তু আসলে তারা বলছে যে সহজতর করা হচ্ছে। তবুও কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রিস্ক নিয়ে কিন্তু ট্রেনের উপরে করে নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। পলাশ প্রধান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণে অকারণে রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে সকলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যার যার সমস্যা নিজ নিজ জায়গায় সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, পুলিশ অ্যাকশনে গেলে আবার গণমাধ্যম তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। বলেন, গত 15 বছরে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ করছে মন্ত্রণালয়। নৌ পুলিশের সাথে মতবিনিময়, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং নৌপথে অপরাধ ও দুর্নীতি বন্ধে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 6 মাসের সফলতা নিয়ে বলেন, কতটুকু সফল হয়েছে তা বলতে পারবে জনগণ। এছাড়া গতকাল উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকা দরকার। আমাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা। তারপরে ধরেন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই, সেই সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানালো সংগঠন দুটির নেতারা। আরও জানান, উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে পথ ছাড়তে হবে। দুপুরে রাজধানীতে ছিল সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চান তারা। আপনার চোখে নতুন বাংলাদেশ, এই স্লোগানে নেওয়া হবে জনমত। ন্যূনতম 1 লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এই কর্মসূচি পালন করবে তারা। এর মধ্যে নতুন দলের নাম ও প্রতীক দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে অফলাইনে 1 লাখ মানুষের কাছে পৌঁছাবে তারা। দলের নাম,
মার্কা ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। শেখ হাসিনার দোসররা উপদেষ্টা পরিষদে আছে, বিএনপি বলার পরও বাদ দেয়া হয়নি। এভাবে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। বর্তমান সরকার কিভাবে সফল হবে তা অনিশ্চিত, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নিশিরাতের আদালতের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগের অনেকে জামিনে বের হচ্ছে উল্লেখ করেন বিএনপি নেতারা। বলেন, আইনি পদক্ষেপ না নিয়ে আওয়ামী লীগকে কয়দিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচারের দাবি জানায় বিএনপি। এবং যারা সমাজের প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে, তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদেও অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম শেখ হাসিনার দোসররা থেকে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের আত্মত্যাগের পর 6 মাস পার করল বাংলাদেশ। 6 মাস খুব বেশি সময় নয়, আবার একদম কমও নয়। শেখ হাসিনাকে যে উদ্দেশ্যে হটিয়েছিল তরুণরা, তা বাস্তবায়নে কোন পথে হাঁটছে দেশ? তাদের চাওয়া পাওয়ার সমীকরণগুলো কেমন? এসব নিয়ে আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী লামিয়া তিথি। তারা জানিয়েছেন প্রাপ্তি, অপ্রাপ্তি আর আশা হতাশার অনুভূতি। রংপুরে আবু সাইদের বুক পেতে দেওয়ার এই ভিডিও ফুটেজ নাড়িয়ে দিয়েছিল পুরো দেশ। এ দৃশ্যের পর আর আটকে রাখা যায়নি আবেগী বাঙালিকে। সোচ্চার হয়ে মাঠে নামে শিক্ষার্থীদের পাশে। আবু সাইদদের মিছিলে স্লোগান তুলতেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জাহিদ হাসান জয়। আবু সাইদ এখন ইতিহাস। পতন হয়েছে শেখ হাসিনার। 6 মাস পর কি ভাবনা আসছে জয়ের মনে? জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার ইন্ধনদাতা, যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল, তাদের বিচার সুনিশ্চিত করা। বিচার তো হচ্ছেই না, মানে সেইভাবে বিচারের অগ্রগতি আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছিল প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে। এক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল খালির পরিস্থিতি তৈরি হলে রাজপথে নতুন একদল তরুণ দাঁড়িয়ে যায় দাবি আদায়ে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যানারে দুর্বার আন্দোলন প্রবেশ করে নতুন মোড়ে। মীর মুগ্ধ সহ প্রাণ বিলিয়ে দেন অনেকে। তাদের ভাবনায় কি কাজ করছে এখন? যে আওয়ামী লীগ সরকার কখনো চিন্তাও করে না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মাঠে নামবে। যে কারণে আমরা আন্দোলনে নামলাম, যে কারণে আমাদের এত শিক্ষার্থীরা প্রাণ দিল, এত আমাদের জনতা প্রাণ দিল, সে বৈষম্য আমাদের এখনো রয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে অন্যতম দুর্গ হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরও সেখানে প্রাণ দিতে হয় বহু ছাত্র জনতাকে। সেখানে সাধারণ আলেম সমাজের ব্যানারে অনেকের সঙ্গে পুলিশের গুলির মুখোমুখি দাঁড়ান মোহাম্মদ রিদওয়ান হাসান। চাওয়া যেন ইতিহাস থেকে মুছে না যায় এমন আত্মত্যাগ। আন্দোলন করার সময় কিন্তু আমরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা দেখা যায়। তো এগুলো আমাদেরকে সবচেয়ে বেশি হতাশ করে বর্তমান সময়ে, যে বিচারিক কার্যক্রমটা সবচেয়ে বেশি দ্রুত হওয়া দরকার ছিল। একটা ঘটনার প্রেক্ষিতে কি একজনকে ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেনি। চতুরতার সাথে 5 জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা। বিসিএস এর জন্য লাইব্রেরিতে পড়াশোনা থামিয়ে মাঠে নেমে আসেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 5 জুন বিকালবেলায় যখন আমরা দেখতে পেলাম যে 18 যে পরিপত্রটা সেটা বাতিল করা হলো, তখন আমি আসলে নিজে বিসিএস এর জন্য পড়াশোনা করছিলাম। এভাবে যখন 56% কোটা হয়ে যাবে, তখন দেখা যাবে বছরের পর বছর ঘুরেও সেই কাঙ্ক্ষিত চাকরিটি মানুষ পাচ্ছে না, আমিও পাবো না। আমরা প্রয়োজনে যদি একটা আন্দোলনে যেতে, আমরা আন্দোলনে যাই, কিন্তু এই কোটাটা আমাদের অবশ্যই যৌক্তিক মাত্রায় সংস্কার করতে হবে। ফুঁসে ওঠা শিক্ষার্থীদের আলটিমেটামের তোয়াক্কা করেনি শেখ হাসিনা সরকার। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ, যুবলীগ।
ইন্টারনেট বন্ধ আর কারফিউ জারি অবস্থায় চলে নির্মম হত্যাযজ্ঞ। 6 সমন্বয়ককে তুলে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। মার্চ ফর জাস্টিস আর 9 দফার পর দ্রোহযাত্রা শেষে শহীদ মিনার থেকে আসে 1 দফার ঘোষণা। খুনি হাসিনার সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতন করতে হবে। আওয়ামী লীগের পতনের পর 6 মাস পেরিয়েছে। অন্তর্বর্তী সরকারের আছে 3 ছাত্র প্রতিনিধি। কতটা মিলেছে আন্দোলনের হিসাব নিকাশ? এই সরকার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। তবে আমাদের ছাত্র উপদেষ্টারা চেষ্টা করেছে, আমাদের অন্যান্য যারা উপদেষ্টারা রিফরমেশনের যে প্রস্তাবগুলো সামনে নিয়ে এসছে, এখন সেই জায়গায় দেখার বিষয় রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতে আমরা কতটা সেটিকে বাস্তবায়ন করতে পারি। যদি আমাদের এই মানসিকতার পরিবর্তন না হয়, আরও 5টা অভ্যুত্থান হবে, আরও 100 বছর পরে আমরা এই জায়গায় ঘুরপাক খাবো। শিক্ষার্থীদের এক ও অভিন্ন চাওয়া, ভালো থাকুক বাংলাদেশ, কোনো শাসক যেন আর না হয় স্বৈরাচার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে মিলেমিশে একাকার হয় ছাত্র জনতা। রিকশা চালক, দিনমজুর, শ্রমিক, শিক্ষক, আইনজীবী, প্রবাসী, ব্যবসায়ী, এমনকি বেকার সবাই নেমেছিলেন রাস্তায়। সোচ্চার হয়েছিলেন সামাজিক মাধ্যমে। জনতার পক্ষে দাঁড়ান সেনা সদস্যরা, মাঠে নামেন সাবেক কর্মকর্তারা। আর আওয়ামী লীগের শাসনামল জুড়ে নির্যাতনের শিকার রাজনৈতিক দলগুলো হয়ে উঠেছিল আন্দোলনের অভিজ্ঞ ঢাল। 6 মাস পর তাদের কথা শোনাচ্ছেন আখলাকুস সাফা। রিকশার পাটাতনে ঝুলে আছে মাথায় পতাকা বাঁধা তরুণ কলেজ ছাত্র গোলাম নাফিস। প্রতিবাদীর বুলেট বিদ্ধ দেহ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন একজন রিকশা চালক। শেষমেশ আর প্রাণে বাঁচাতে পারেননি নাফিসকে। সেই রিকশা চালক নূর মোহাম্মদ। অভ্যুত্থানের 6 মাসে মানুষের এত দাবি আর অবরোধ দেখে বিরক্ত তিনি। এতদিন পাবলিক কইছিল, বুবার মুখে তালা মারা দিছিল, এর এটা লাগবে আর এটা লাগবে, কিন্তু তো তোমার তো আসল মূল কথা কইতো না, আমার পাতিলে ভাত শেষ, দাবির কোনো শেষ নাই। ইন্টারনেট শাটডাউন করে দেশে যখন চলছে হত্যাযজ্ঞ, তখন বসে থাকেননি প্রবাসীরা। প্রতিবাদী অবস্থান নেন দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। হুঁশিয়ারি দেন গণহত্যা বন্ধ না করলে কেউ আর রেমিটেন্স পাঠাবেন না। 6 মাস পর তাদের কি হিসেব নিকেশ? দেশ যারা চালাচ্ছে সেখানে ভালো মন্দ বলে কিছু লোক এসে গেছে, তারা সবাই যে ভালো করতে পারছে এটা মনে হচ্ছে না। প্রশাসনকে আপনার দিল্লি সাজান, আইন ব্যবস্থাকে দিল্লি সাজান, যেন মানুষ দেশে আইনের শাসন পায়, প্রশাসন যেন দেশের জন্য কাজ করে এবং দেশ যেন শান্তি শৃঙ্খলা ফিরে পায়। আন্দোলনকারীদের ওপর যখন নির্মম গুলিবর্ষণ, তখন জনতাকে রক্ষায় সামনে এগিয়ে আসেন কিছু সেনা সদস্য। কারফিউ ভেঙে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারাও। তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। সেনাপ্রধান, মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 3 তারিখে যখন দরবারে ইয়াং অফিসাররা ওনাকে বললেন যে আমি কাকে গুলি করব, আমার ভাইরা তো ওদিকে দাঁড়ানো, তখনই উনি সিদ্ধান্ত নিলেন যে সেনাবাহিনী উইল নট ওপেন ফায়ার অন আওয়ার নেশন, উইল বি উইথ দি পপুলেশন। এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যেভাবে মিছিল করলো, এটা আসলে পুরো দেশকে একটা শক্তি দিয়েছে। অভ্যুত্থান পরবর্তী 6 মাসে কি তার বিশ্লেষণ? মনে করি যার কাজ তাকে করতে হবে। পুলিশের কাজ সেনাবাহিনী পারবে না, সেনাবাহিনীর কাজ পুলিশ পারবে না, ইন্টারিম গভর্নমেন্টের কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে না, পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ ইন্টারিম গভর্নমেন্ট পারবে না। নিরাপত্তা সিচুয়েশন, সিকিউরিটি সিচুয়েশন ঠিক করতে হবে। এখনও দোসররা অ্যাক্টিভ, ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে শক্ত হস্তে আমাদেরকে বা দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার ডান, বাম, মধ্যম বা ইসলামপন্থী দলগুলো এখন রাজনীতিতে সক্রিয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিশ্লেষণ, অভ্যুত্থান পরবর্তী কাজগুলো চলছে অনেকটাই ধীর গতিতে। সাবেক সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে এবং তারা অনেক ক্ষেত্রে একটা অকার্যকর অবস্থা সৃষ্টি করছে। মানুষের প্রাত্যহিক জীবনের সংকটটা আরও বেড়ে গেছে এবং সরকারের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা ঘাটতি আছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামের বিশ্লেষণ, মৌলিক ইস্যুতে এখনো অভাব সুদৃঢ় ঐক্যের। কথা বলতে পারছি, মানুষকে দিতে পারতেছি, মানুষকে আমাদের মেসেজ সুযোগ হচ্ছে। তো আমি মনে করি সমগ্র জাতির সাথে জামাত ইসলামী অলসো বেনিফিটেড। এই অবস্থাতে আমাদের সুদৃঢ় ঐক্য দরকার কতগুলো মৌলিক ইস্যুতে।
আন্দোলনে শহীদ আর আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি বলছে আগে দরকার জনতার সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটা সরকার চালিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে, এটা সরকারও চায়, আমরাও চাই, জনগণও চায়। যদি এটা দেরি করে, বিলম্ব করে, অযথা, তাহলে কিন্তু একটা সময় জনগণ এটার প্রতিবাদ করবেই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জিনিসপত্রের দাম কমানো জনতার অগ্রাধিকার। সেই যেই দলই আসুক না কেন আমার দেশের পতাকার আমি অসম্মানী করতে দিব না, অথবা আমার জীবন চলে গেলে জায়গা কিছু না। একটা ফুলের কলি বাঁচাইতে গেলে কত কষ্ট একমাত্র মা বাবাই জানে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের কারখানায় কর্মীদের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমা ব্রাঞ্চগুলোর কর্মস্থলের নিরাপত্তা গোষ্ঠী নিরাপনের নেতারা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ওই সাক্ষাতে নিরাপনের চেয়ারপারসন সিমন সুলতানা এবং গোষ্ঠীর সাধারণ পরিচালক তপন চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা নিরাপনের কর্মকর্তাদের জানান, অন্তর্বর্তীকালীন সরকার দেশের শ্রম আইনকে ILO মানদণ্ডে উন্নীত করার জন্য গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, শিগগিরই পরিবর্তন দেখা যাবে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, সরকার শ্রমিক ইউনিয়ন এবং প্রস্তুতকারকদের সঙ্গে 18 দফা চুক্তি স্বাক্ষর করেছে, ফলে খাতটিতে স্থিতিশীলতা ও পোশাক রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এ সময় সিমন সুলতানা পোশাক শিল্পের সংস্কার উদ্যোগ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। 1994 সালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। এতে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 25 আসামির সবাই। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের অভিমত, মামলাটি বিদ্বেষপূর্ণ রায়ে পক্ষপাতিত্ব করেছে বিচারিক আদালত। এর আগে গত 30 জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। আলোচিত এই মামলায় 2019 সালের 3 জুলাই 9 জনকে ফাঁসি ও 25 জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সবাই বিএনপিও ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদিকে এই রিপোর্ট সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাভেদ আক্তার। বেলা 12টার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে মামলার আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এতে প্রতিবাদ জানালে সাংবাদিকদের মারধর করা হয়। এর পরিপ্রেক্ষিতে ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা, দাবি করেন সুষ্ঠু বিচারের। চট্টগ্রামে ডিসি পার্কে নিরাপত্তা কর্মীদের সাথে বিবাদের জেরে কর্মবিরতিতে প্রাইম মুভার চালকরা সকাল 9টায় সল্টকোলা রেল ক্রসিং এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন তারা। সড়কের মাঝে প্রাইম মুভার রেখে সড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এতে দুপাশে দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে পুরো সড়ক। এর আগে গত রাতে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে চট্টগ্রামের ডিসি পার্কে নিরাপত্তা কর্মীদের সাথে বিবাদে জড়ায় প্রাইম মুভার চালকরা। 4 জনকে আটকে রাখে নিরাপত্তা কর্মীরা। অভিযোগ ওঠে মারধরেরও। প্রাইম মুভার চালকদের দাবি, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমরা কর্মবিরতি চালাবো এবং কি চলতে থাকবে। ডিসি পার্ক যদি এখন বন্ধ করে দেওয়া হয়, সিলমারি দিয়ে বন্ধ করে দেওয়া হয় প্রশাসন থেকে, আমরা এখনই কর্মবিরতি উদ্যোগ করব। সবাই যখন মার খাইছে, আমরা কেউ আর গাড়িটা চালাবো না। আমরা এখানে মারামারি করতে যাই নাই, তারা আমাদের সাথে মারামারি করছে। এখনো 3 জন ড্রাইভার আমাদের নিখোঁজ, আর আমরা চাচ্ছি না যে বন্ধ রাখার জন্য। আমাদের ওরা ডিসি পার্ক বন্ধ রাখুক, আমরা গাড়ি চালাবো। উচ্ছেদ অভিযানের বিরোধিতা জানিয়ে রংপুর ও রাজশাহী বিভাগে ধর্মঘট পালন করছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কারণে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় 800 পেট্রোল পাম্পে জ্বালানি উত্তোলন সরবরাহ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালক ও পরিবহন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই এই কর্মসূচির কারণে সকালে বিপাকে পড়ে অফিস ও দূরপাল্লাগামী হাজারো মানুষ। এখন এর আগে বারে দেখলাম বলে পাম্প বন্ধ, যার মন যা আছে সেভাবে চলতেছে। একদিকে তেলের দাম বেশি, আজকে একটু টিপ হবে, আজকে বুধবার, আজকে একটু মার্কেট ভালো, সেখানে পাম্পে আসলাম, তেল নেই। পেট্রোল পাম্প বন্ধ, এখন তো আমি কিছু জানি না, মহাজনেরা বন্ধ করে দিয়েছে। কি যেন গন্ডগোল হয়েছে দক্ষিণ অঞ্চলে, মারামারি নাকি দুটুকু শুনলাম আর কি। একটা গাড়িতে 3-4টা করে লেবার আছে, একটা ড্রাইভার আছে, তাদের পরিবার আছে, তারা যাবে কোথায়, তারা খাবে কি?
যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র, বাস্তবায়ন করতে চায় ক্লিন গাজা মিশন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে এমন আগ্রাসী পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অন্য দেশে স্থায়ী পুনর্বাসন করা হবে গাজাবাসীকে, যেখানে নিরাপদে থাকবে তারা। দাবি করেন, উপত্যকার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নই লক্ষ্য। গত কয়েকদিন ধরেই ক্লিন গাজা মিশন নিয়ে সরব ডোনাল্ড ট্রাম্প। উপত্যকার জঞ্জাল সরানোর নামে গাজাবাসীকেই বিতাড়ন করতে চান তিনি। ফিলিস্তিনিদের আশ্রয়ের ব্যবস্থা করতে মিশর জর্ডানকে চাপও দিয়ে যাচ্ছেন। এবার আরও বড় বোমা ফাটালেন পরম মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ পর্বে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে এলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক হয় দুজনের। আলোচনার বেশিরভাগ জুড়েই ছিল গাজা ইস্যু। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানালেন গাজা দখলের কঠোর পরিকল্পনার কথা। বাসিন্দাদের স্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করে উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের কথা জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্র গাজায় দখল নেবে এবং এটিকে নিয়ে কাজ করবে। দায়িত্ব নিয়ে সেখানকার বিপজ্জনক সব অবিস্ফোরিত বোমা অপসারণ করবে, বিধ্বস্ত ভবনের জঞ্জাল সরাবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে যাতে বহু মানুষের কর্মসংস্থান আর আবাসনের ব্যবস্থা হয়। এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য গর্বিত হবে। কোন ক্ষমতা বলে গাজার নিয়ন্ত্রণ নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান ট্রাম্প। পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে হবে স্পষ্ট করেননি তাও। গাজাকে বসবাসযোগ্য সুন্দর এলাকায় পরিণত করার আশ্বাস দেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হবে গাজা, তবে বাসিন্দাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হলে সেখানে থাকবেন কারা? ট্রাম্পের অকপট উত্তর, বিশ্বের সব মানুষ। গাজার বাসিন্দারা উপত্যকায় ফিরতে চায়, তার একমাত্র কারণ তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। কনক্রিটের জঞ্জালে বাস করছে তারা, খুবই বিপজ্জনক। আমি সেখানে দীর্ঘমেয়াদী মালিকানা দেখতে পাচ্ছি। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরবে, মধ্যপ্রাচ্যের রিভিয়েরা চমৎকার বিষয় হবে। গাজা সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, তবে কবে নাগাদ বিস্তারিত জানাননি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ইস্যুতেও সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।